সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। বাহ, আজকাল তেলাপোকারও সাহস আছে বলতে হবে। স্বয়ং কালনাগিনীর সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে। ঈশানীর এতক্ষণে হুঁশ আসে। সে তড়াক করে সানার দিকে তাকায়, যে ইতিমধ্যে বিজয়ী হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তবে কালনাগিনী বলতে হবে তেলাপোকার ক্ষমতা আছে। কেমন 1 সেকেন্ডে তোর পা ঠিক করে দিল, একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গিয়েছে। মানে কি বলতে চাইছিস? ঈশানীর মাথায় বিদ্যুতের মতন খেলে গেল। সে ব্যথা পেয়েছে এটা সানা কিভাবে জানলো? সে তো সানাকে কিছু বলেনি, আর না কেউ সানাকে বলবে। তাহলে কি? তড়িৎ গতিতে সে সানার দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো, তাহলে ওটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিল? সানা এটারই অপেক্ষা করছিল। সে কোনো রকম ভনিতা ছাড়াই বাহবা দিল। আরে বাহ, আমি তো ভেবেছিলাম তোর টপ ফ্লোর একদম খালি। এখন তো দেখছি একটু ব্রেনও আছে। ঈশানী এবার নিশ্চিত হলো। মুহূর্তে তার শয়তানি মস্তিষ্কে খেলে গেল অন্য কথা। সে সানার দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, যদি আমি আজকে গিয়ে বলে দিই? কিন্তু সে জানেই না সানা দম্বার মেয়ে নয়। সে হাত উঠিয়ে ভয় পাওয়ার ভঙ্গিতে বলল, ও নো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আউ! এবার যে উচ্চ শব্দে হেসে ফেলল। আবে কালনাগিনী, তোকে বলতে হবে না, আমি করে দেখাচ্ছি আবার। মেইন ডোর ঠেলে রওনাক প্রবেশ করলো। ডাইনিং স্পেসে সানা আর ঈশানীকে দেখে ভ্রু কুঁচকে এলো। মনে মনে ভাবলো এরা একসাথে থাকলে তো শুধু ঝগড়া হয়, আজ এত শান্ত কেন? ঠিক সেই মুহূর্তে সানা সিঁড়ি বেয়ে নিচে আসতে থাকা আরজের দিকে তাকিয়ে হাঁক ছুড়ল। মিস্টার জওয়ান। আরজে তার দিকে তাকাতেই সানা দু পা ঈশানীর দিকে এগিয়ে নিখুঁত হিসেবি ভঙ্গিতে ঈশানীকে 2 হাত দিয়ে জোরে দিল এক ধাক্কা। ব্যাস, ঈশানী ধপাস করে ছিটকে মেঝেতে পড়ে গেল। সে সতর্ক হওয়ার সময় পেল না। ঈশানী মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। সে কল্পনাও করতে পারেনি সানা এমন কিছু করবে। আর যে রওনাকও অদূরে দাঁড়িয়ে থাকা মিসেস আয়েশা, মালা আর মেঘা হতবাক হয়ে তাকিয়ে রইল। সবার ভাবনার বাহিরে কাজটা সানা করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই সবার কানে আসলো ঈশানীর ব্যথাতুর শব্দ। সে যতটা না ব্যথা পেয়েছে তার থেকে দ্বিগুণ যেন অপমানিত হয়েছে। রওনাক দ্রুত এগিয়ে এসে ঈশানীর পাশে হাঁটু গেড়ে বসল। তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। সেই প্রশ্নের ভেতর লুকিয়েছিল উদ্বেগের শিহরণ। আর যে প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, তারপর হঠাৎই তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে সানার দিকে তাকালো, দৃষ্টি ধারালো আর কড়া। সানা, এটা কি করলে তুমি? সানা একটা লম্বা শ্বাস টেনে নিল। মনে মনে বলল, মুড অ্যাক্টিভেট। তারপর শ্বাস ছাড়ল। চোখের পলকে তার চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। সে হাত নাড়িয়ে বলল, ও নো, আম সো সরি। আম রিয়েলি সো সরি কালনাগিনী, আই মিন ঈশানী। হাত ফসকে লেগে গেছে, আমি সত্যি বলছি, ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল। সানা চোখ তুলে আরজের দিকে তাকিয়ে বলল, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হয়তো ওর হাত পা কিছু ভেঙে গিয়েছে। এভাবে পড়ে থাকলে তো ওর ক্যারেক্টার, আই মিন ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। ওকে কোলে তুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আপনার তো অভ্যাস আছেই। এক কাজ করুন, আপনি ওর কোলে উঠুন, আই মিন ও আপনাকে কোলে তুলুক। ধুর। সানা ভীষণ বিরক্ত। সঠিক সময়ে সঠিক কথা মুখ দিয়ে আসছে না। তাই সে হার মেনে কানে হেডফোনটা তুলে সবার দিকে তাকিয়ে বলল, হোয়াট এভার, ইউ গাইস হ্যান্ডেল ইট, হ্যাঁ? এই বলে সে কাউকে কিছু বলতে না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেডফোনে চলতে থাকা বেদের মেয়ে গানের তালে তালে হাত পা দুলিয়ে সবার সামনে দিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। যাওয়ার সময় তার গুনগুন শোনা গেল, বেদের মেয়ে জ্যোৎস্না, আমি নাগিন ধরেছি। কালো কালো নাগিন আমি ফাঁদে ফেলেছি। 6 জোড়া চোখ তার দিকে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। এমন যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছে। সানাকে তারা ভাবতো ভদ্র, সভ্য ও শান্ত একটা মেয়ে। তার এই রূপ সবার হজম করতে বহু কষ্ট হচ্ছিল। আর যে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে, রওনাকের দিকে তাকিয়ে আদেশ ছুড়ল, তুমি ঈশানীকে নিয়ে যাও, আমি আসছি। এই বলে সে সানার রুমের দিকে চলে গেল। রওনাক ঈশানীকে হাত ধরে তোলে। সে এইবার সত্যি ব্যথা পেয়েছে। কালকে আর আজকে মিলে দুইবার সানা তাকে ফেলে দিয়েছে। তার ইচ্ছা করছে এই মুহূর্তে সানার গালে ঠাস করে একটা থাপ্পড় দিতে, কিন্তু আর যে সামনে থাকার কারণে সেটা করতে পারেনি। কিন্তু মনে মনে ধীর স্থির করে নিল সে সানাকে ছাড়বে না।
তারা বেরিয়ে পড়ল। আর যে সানার রুমে এসে দেখে সানার সামনে মোবাইল চালিয়ে মোটু পাতলু দেখছে আর নখে নেইল পলিশ দিচ্ছে। ভাব এমন যেন এই মুহূর্তে নিচে কি হয়েছে, সে কী কাণ্ড কারখানা করেছে এই সম্পর্কে তার কোনো ধ্যান জ্ঞান নেই। সে নিজের নেইল পলিশ নিয়েই ব্যস্ত। আর যে বুঝতে পারছে না সানা তো এমন ছিল না, এতটা হৃদয়হীন কবে থেকে হলো। সে সানার সামনে দাঁড়িয়ে তার দিকে প্রশ্ন ছুড়ল, তুমি ঈশানীকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিলে, তাই না? সানা চোখ তুলে এক পলক তার দিকে তাকালো, তারপর আবারও চোখ নামিয়ে নিজের কাজে বহাল থাকলো। একদম। কেন করেছো তুমি? মন বলেছে তাই। আর যে সানার কথার মানে ধরতে পারল না, তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। মানে? সানা হাতের নেইল পলিশটা টেবিলে ঠাস করে রাখে, আর্যের দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। আরে কি মানে করছেন? লোকে বললে আখাউড়া বুঝে ফেলে, আর আমি বলছি মন বলেছে, আর আপনি বলতে পারছেন না, বুঝতে পারছেন না মন কি বলেছে। আর যে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়, এমন সময় পেছন থেকে মিসেস আয়েশা বলেন, বাবা, কিছু মনে করলে আমি একটা কথা বলি? জি, বলেন। জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য আছে। দুজনকে গুরুত্ব না দিলে অতি সহজেই হারিয়ে যায়। সময়কে ঠিক মতো কাজে না লাগালে জীবন সার্থকতা পাওয়া যায় না। তেমনি সঠিক মানুষকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সব কিছুর মর্ম বুঝি যখন শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। আজকে আরজে বাংলাদেশ শুটিংয়ের শেষ দিন। ডিরেক্টর অলরেডি আজকে 20 বারের উপর কল দিয়েছে। সে সানার সাথে কথা বলার সময়ও 2বার তার ফোন বেজে উঠেছে, কিন্তু আরজের মাথায় রাগ চড়ে গেল যখন সানা বলেছিল, আপনি নিচে গিয়ে নিজের গার্লফ্রেন্ডের খেয়াল রাখুন না, আমার মাথা কেন খাচ্ছেন। এই বলে সানা ব্যালকনিতে যেতে নেবে, তার আগেই আর্যে আকস্মিকভাবে এক হ্যাঁচকা টানে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। সানা একটু অবাক হয়, কেননা আর্যে এমন কিছু করবে এটা তার ভাবনাতেই ছিল না। পরক্ষণই নিজেকে সামলে নেয়, আর্যের চোখে চোখ রেখে নির্ভয়ভাবে জিজ্ঞেস করলো, এটা কেমন বিহেভ? আর্যে নিজের মুখটাকে একদম সানার নিকটে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার চোখে মুখে আছড়ে পড়ছে। সানার এতে কোনো হেলদোল দেখা গেল না, শোনা গেল একটা হাসকি গম্ভীর স্বর। যখন তোমার স্বামী অন্য একটা মেয়েকে করে নেবে তখন তোমার ভালো লাগবে? সানা মনে মনে তাচ্ছিল্য করে হাসল। সে অলরেডি দেখেছে তার এই লোক কি বলেছে। ভালো তো জানি না, তবে খারাপ লাগবে না এটা জানি। আর এমনভাবে বলছেন যেন আপনি সাধু পুরুষ। দেখো, আমি তোমাকে প্রথম দিনেই বলেছি, আমার কাছে রিয়ানা, নাতাশা আর ঈশানী একই, আমার ছোট বোনের মতো। আই আন্ডারস্ট্যান্ড, নাও লিভ মি। কিন্তু আর্যের কোনো হেলদোল হলো না। সে প্রথমবারের মতন সানার চোখের গভীরে তাকালো। একটা অজানা শিহরণ তার সারা শরীরে জোরে বয়ে গেল। সে শুধু এই অনুভূতিগুলো থেকেই পালাতে চায়। সানার অবাধ্য চোখ যেন তাকে কাছে টানছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সানার এদিকে কোনো খেয়াল নেই, সে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। হঠাৎ আর্যের ফোনখানা তীব্র শব্দে ঝংকার দিয়ে বেজে উঠল। আর্যের হুঁশ ফিরতেই সে সানাকে ছেড়ে দিল। একটু দূরে গিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে সানার দিকে তাকায়। উই উইল টক when I back. এই বলে সে চলে গেল। এদিকে সানা নিজের হাত ডলতে ডলতে আর্যকে গালি দিতে শুরু করলো। শালা কুত্তা মার্কা জাউরা কোথাকার, সাধে কি আর আমি তোকে জাউরা বলি? সানা একটা ভেঙচি কেটে মোবাইলটা নিয়ে এসিপিকে কল করলো। আর যে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়। কিছুক্ষণ আগে মিসেস সোফিয়া জাওয়ান কল করেছে, আর্যেকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সে যেন শুটিংয়ের পর কোম্পানিতে যায়। সে দরজার কাছে যাওয়ার আগে মিসেস আয়েশা বলেন, বাবা, কিছু মনে করলে আমি একটা কথা বলি? এই কদিনে সানার পরিবর্তন তার নজরে এসেছে। যেই সানা আর্যকে ছাড়া রাতে খাবার খেত না, সেই সানা কাল রাতে আর্যের অপেক্ষা তো দূরে তার কথাও জিজ্ঞেস করেনি। তার উপর কাল রাতে তিনি সানার চিৎকারও শুনেছেন। সানাকে উনি নিজের মেয়ের মতোই ভাবেন। সানাও তাকে মায়ের মতন সম্মান করে। আর যে পিছু না ফিরে জবাব দেয়, জি, বলেন। জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য আছে। দুজনকে গুরুত্ব না দিলে অতি সহজেই হারিয়ে যায়।
সময়কে ঠিক মতো কাজে না লাগালে জীবন সার্থকতা পাওয়া যায় না, তেমনি সঠিক মানুষকে আগলে না রাখলে জীবনে আফসোসের শেষ হয় না। আমরা সব সময় তখন সব কিছুর মর্ম বুঝি যখন শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না। আর যে খুব ভালো মতোই বুঝতে পারছে উনি কী বলতে চাইছেন। সে মুখে কিছুই বলল না, শুধু ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে ভাবল, আমার যে আগলে রাখার কেউ নেই, না ফার্স্টে ছিল না প্রেজেন্টে আছে আর না ফিউচারে থাকবে। এই অনিশ্চিত জীবনে আমি কাউকেই জড়াতে চাই না। এসপির বাচ্চা, তোকে আমি বলেছি সকাল 10টার আগে তুই একাডেমিতে থাকবি, আর তুই এখন 10টা বাজতে চললো, এখনো তুই ঘুম থেকে উঠিসনি? পেস্ট্রি, সত্যি বলছি আমি দরজায় দাঁড়িয়ে আছি। কোথাকার দরজা? একাডেমি না বাড়ির? ইয়ে মানে বাথরুমের। তা একবার তোকে সামনে পাই, আমি তোর কানের নিচে এমন বাজান বাজাবো সারা জীবন বাজতেই থাকবে। এসিপি কান থেকে মোবাইল একটু দূরে নিয়ে গেল আর বিড়বিড় করে বলল, মোবাইলেই তো কান বাজে, আর বাজলে তো সারা জীবনই বাজতে থাকবে। আজকে সারাদিন আর যে ব্যস্ততায় কেটেছে, 1 মিনিট দাঁড়ানোর ফুরসত পায়নি, কারণ কালকেই তাকে দুবাই যেতে হবে। তার উপর তার মা বলেছে আর যে যেন জাওয়ান ম্যানশন যায় ঈশানীকে নিয়ে, তাদের সাথে পরবর্তী মুভির স্ক্রিপ্ট নিয়ে কথা আছে। কিন্তু আর যে সানাকে নিয়ে যেতে চায়, তার জন্য কখন থেকে কল করছে সানাকে, কিন্তু এই মেন নাম্বার বারবার বন্ধ আসছে। এই পর্যায়ে সে বিরক্ত হয়ে মিসেস সায়েশাকে কল করলো, যেন তিনি সানাকে জানিয়ে রাখেন। সন্ধ্যাবেলা সানা পার্কিং লটে দাঁড়িয়ে আর যে কিসের ফাইল আনতে উপরে গেছে। একটু পর তার কানে এলো হাই হিলের ঠকঠক আওয়াজ। সে পেছনে ফিরে দেখল ঈশানী একটা অফ শোল্ডার নীল গাউন পরে আসছে, মুখে ভারী মেকআপের আস্তরণ। এসেই সানার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুই জানিস টয়নি, আমি কেন আরজিকে এখনো বলিনি? আমি কিভাবে জানবো? তুই কেন বলিসনি? কারণ আমি এমনভাবে প্রতিশোধ নেব। ঈশানী আর কিছু বলার আগেই সানা গা কাঁপিয়ে হাসলো। শোন নীল নাগিন, আমার এসব নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধে কোনো ইন্টারেস্ট নেই। আমি অ্যাকশনে বিশ্বাসী। আর ওই আরজেকে তুই তোর আঁচলেই বেঁধে রাখ, আই ডোন্ট ফাকিং কেয়ার। শুধু আমার রাস্তায় আসবি না, তাহলে আজকে যেভাবে ধাক্কা দিয়েছি না, এভাবে গলা টিপে দিতেও আমি একবারও ভাববো না। শেষে সানা চলে গেল গাড়িতে ওঠার জন্য। ঈশানী মুখ বাঁকিয়ে তাকে বকা দিতে থাকলো। সে ফ্রন্ট সিটের দরজা খুলে বসার আগেই এখানে আবারও বাঁধ সাধলো ঈশানী। সে নাকি সামনে আর্যের সাথে বসবে। সানা এই বিষয়ে কিছুই বলেনি, নিঃশব্দে পেছনে চলে গেছে। এমনিতেই তার মাথা ব্যথা করছে সারাদিন ডিজাইন করার জন্য। ঈশানী একটু অবাক হলো, সানা এত সহজে তাকে ছেড়ে দিল। তবে যেন সে ভীষণ খুশি আর্যের সাথে বসবে সানার সামনে। আর্য একটু পর আসলো, সানার দিকে তাকালো, যে এই মুহূর্তে দিন দুনিয়া ভুলে নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত। আর্য ফ্রন্ট সিটের দরজা খুলে সানাকে বলল, সানা, কাম আউট। সানা বুঝতে না পেরে তার দিকে তাকালো। আর্য আবারও বলল, আই সেড গেট ডাউন। সানার ভীষণ রাগ হলো, তবে সে কিছু না বলে নিঃশব্দে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঈশানী খুশিতে আত্মহারা, কিন্তু কিছু সেকেন্ড পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন দেখলো আর যে ড্রাইভিং সিট থেকে তার কোটটা তুলে নিয়ে কামালকে বলল, কামাল, ঈশানীকে নিয়ে যাও, আমি আর সান অন্য গাড়িতে আসছি। ঈশানীর মনে আধারের ঘন ঘটা। সে কিছু বলার আগেই কামাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর যে নিজের অতি পছন্দের কালো বিএমডাব্লিউর কাছে এসে দেখে সানা নেই। কোথায় গেল মেয়েটা? চারপাশে তাকিয়ে দেখলো সানা মোবাইল হাতে অদূরে দাঁড়িয়ে। আজকাল মেয়েটা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করে। সে গাড়িটাকে নিয়ে আসলো সানার সামনে, সানা গেট অন। কিন্তু সানা যেন পাত্তাই দিচ্ছে না। সে অলরেডি এসিপিকে কল করে বলে দিয়েছে তাকে যেন এসে পিক আপ করে নিয়ে যায়। এসিপি 5 মিনিটের মধ্যে চলে আসবে। এখান থেকে চৌধুরী মহল বেশি দূরে নয়। আর যে সানার অপেক্ষায় গাড়িতে বসে। এই মেয়েটা আজকাল বড্ড তাড়া হয়ে গিয়েছে, তাকে পাত্তাই দিচ্ছে না। কেন জানি সানার এই হেয়ালিপনা তার একদম সহ্য হচ্ছে না। সে আবারও বলল, সানা, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি আসো। সানা আর কথা বাড়ালো না। সে ওই বাড়িতে যেতে চায়। ওই সোফিয়া জাওয়ানকে ছোটোখাটো ডেমো দেখাতে হবে তার। কিন্তু ওঠার সময় তার মনে হলো কেউ যেন তাকে গভীরভাবে লক্ষ্য করছে। সানা তড়াক করে পিছনে তাকালো। তড়িৎ গতিতে একটা কালো ছায়া গাড়ির পেছনের দিকে সরে গেল।
আর যে তাকে আসতে না দেখে আবারও ডাকলো। সানা হারি আপ, উই আর অলরেডি লেট। সানা গাড়িতে উঠে আবারও চারপাশে তাকালো। না, কাউকেই দেখা যাচ্ছে না, তবে সে শিওর কেউ ছিল। আর যে গাড়ি বাইরে বেরোবে এমন সময় এসিপিও গাড়ি নিয়ে হাজির হয়। সানা তাকে চোখের ইশারায় কিছু বোঝালো। এসিপির বোঝার জন্য সানার ইশারায় যথেষ্ট ছিল। এসিপি নিজের গাড়ি পিছনে নিয়ে যায়। আর যে এসিপির গাড়ি খেয়াল করেনি। জাওয়ান ম্যানশনের সামনে এসে আর যে গাড়ি থামায়। সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আর যে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি সানার ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগাচ্ছে। এমনটা কোনো দিনও মনে হয়নি তার। অবশ্য সে সবসময় সানাকে অবহেলায় করে গেছে। সে কাঁপা কাঁপা হাতে তার মুখের দিকে হাত এগিয়ে নিয়ে গেল। ঠিক ওই মুহূর্তে সানা হঠাৎ করে চোখ খুলে ফেলে। আরজেকে দেখে বলল, মরতে চান নাকি? এই বলেই সানা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। জামান ম্যানশনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার শাশুমা, সানা ইজ কামিং। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো, আমার ফোন ওঠাওনি কেন? সানা চোখ বন্ধ করে রেখেছে। সে ভাবছে ওই ছায়াটার কথা। না, সে ভুল দেখেনি। পরের মুহূর্তে আবারও ভাবছে বিল্ডিংয়ের এত কড়া সিকিউরিটি থাকতে কেউ কীভাবে আসবে। কিন্তু আর্যের কথা শুনে তার ধ্যান ভাঙল। সে চোখ খুলে তাকালো। উল্টো দিকে ফিরে আবারও চোখ বন্ধ করে নিল। আর্যে এবার একটু জোরে বলল, সানা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। ব্লকটা কে করে রেখেছে সেটা দেখেন আগে। আর্যে একটু অবাক হলো। আমি তো তোমাকে ব্লক মারিনি। এক সেকেন্ড। এই বলে সে হাতে নিজের ফোনটাকে নিল। না, তার দিক থেকে তো কোনো ব্লক নাই। তাহলে কি সানা? সে তড়াক করে সানার দিকে তাকালো। সানা এই মুহূর্তে মনে মনে হেসে কুটি কুটি। এই জাউরা ব্যাটাকে ওই দিনেই ব্লক মেরে দিয়েছিল নিজের লাইফ থেকে আর নিজের মোবাইল থেকেও। আর যে চিবিয়ে চিবিয়ে বলল, সানা, আনব্লক মি রাইট নাও। মোবাইলে চার্জ নেই, চার্জ হলে আমি ব্লক করে দিব, আই মিন আনব্লক করে দিব। তুমি এখন আমার সামনেই করবে। আরে আমি বলছি তো আমি করব। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি, গুড নাইট। সানা, তোমার সাথে আমার আর যে চোখ ঘুরিয়ে দেখল সানা অলরেডি উল্টো দিকে মুখ করে সিটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। আর যে সানাকে আর ডিস্টার্ব করলো না। গাড়ি এসে থামলো জাওয়ান ম্যানশনের সামনে। আর যে সানার দিকে তাকিয়ে দেখে সানা ঘুমিয়ে আছে। আর যে কী হলো সে নিজেই জানে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন জানি সানার ঘুমন্ত মুখ তাকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছা জাগাচ্ছে। এই উজ্জ্বল শ্যামলা মেয়েটা তাকে তার শক্ত খোলস থেকে বেরিয়ে আসতে বাধ্য করছে। কই, এর থেকেও তো বেশি সুন্দর অ্যাক্ট্রেসদের সাথে সে কাজ করেছে, কিন্তু কোনো দিনও তাদের দিকে তাকানোর ইচ্ছাও জাগেনি। তার ভেতরে থাকা পশুটা তাকে সব কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু এই মেয়েটা শুধু কি হালাল বলে? কই, আগে তো এমন কোনো দিনও মনে হয়নি। অবশ্য সেই সব সময় সানাকে অবহেলাই করে গেছে। আর যে নিজেকে আটকাতে না পেরে কাঁপা কাঁপা হাত সানার মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে সানা হঠাৎ চোখ খুলে ফেলে। আর যে তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে ফেলল। সানা আরজেকে বলল, মরতে চান নাকি? আর যে বুঝতে পারল না সানা কি বোঝাতে চেয়েছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই সানা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। জাওয়ান ম্যানশনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, ডিয়ার চাচুমা, সানা ইজ কামিং। সে আরজেকে ফেলেই ম্যানশনের দিকে চলে গেল। বিশাল সবুজ লনের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাওয়ান ম্যানশন। দেয়াল জুড়ে আইভি লতা গুল্মের সবুজ আঁকিবুকি। তার ফাঁকে ফাঁকে লণ্ঠনের ক্ষীণ সোনালি আলো ঝরে পড়ছে। প্রধান দরজাটি তৈরি কাঠের, তার উপর নকশা খোদাই করা। তা ঠেলে প্রবেশ করলে মনে হবে ভেতরের দৃশ্য আরও গভীর আর মহিমান্বিত। বিশাল হলরুম, মেঝেতে শোভাবর্ধন করছে ইতালিয়ান মার্বেল। তার উপর ঝুলছে বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার, যার প্রতিটি স্তর তারার মতো জ্বলজ্বল করছে। মাঝখানে সিঁড়িটি মাগ নিয়ে উপরের ফ্লোরে উঠেছে। রেলিংয়ে ব্রোঞ্জের নকশা। পাশেই ডাইনিং হল, টেবিলের ওপর সাজানো রূপার ক্যান্ডেল স্টিক। সব মিলিয়ে যেন কোনো স্বপ্নের রাজপ্রাসাদ। সানা ভিতরে প্রবেশ করেই দেখে ঈশানী হলের ঠিক মাঝখানের গাঢ় ক্রিম আর শ্যাম্পেন সোনালি রঙের মিশ্রণে করা সোফাটিতে বসে আছে। তার দিকে কেমন লুচির মতন ফুলে তাকিয়ে আছে।
সানা মনে মনে ভাবছে, এই কালনাগিনী আমার দিকে এমন আলুর মতন তাকিয়ে আছে কেন? আমি আবার তার কোন কাঁচা খেতে মই দিয়েছি? সে যাই হোক, সানাও গিয়ে বসে পড়ল। ঈশানী উঠে চলে গেল মুখ বাঁকিয়ে। এদিকে আর যে গাড়িতে বসে বুঝতে পারছে না সে এতক্ষণ কী করতে যাচ্ছিল। সে কেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না? তাহলে কি সানার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না, এটা অসম্ভব। সে রেগে স্টিয়ারিংয়ে কয়েকটা থাবা বসিয়ে দিল। তার চোখ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। সে নিজের চুলে ঘামছে ধরল। না, তার ভেতরের পশুটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে জোরে চিৎকার করে উঠল। সানা, সানা ইডিয়েট! তার হাত কাঁপা শুরু করে দিয়েছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তাড়াতাড়ি গাড়ির সিক্রেট বক্স খুলে একটা ওষুধের শিশি বের করলো। একটা ট্যাবলেট নিয়ে মুখে পড়ল। হাত কাঁপার কারণে বেশিরভাগ নিচে পড়ে গেল। এগুলো ডাক্তারের প্রেসক্রাইব করা, যেটা বেশি খাওয়া মানে নিজের জীবন সংকটে ফেলা। ধীরে ধীরে সে শান্ত হয়ে এলো। 5 মিনিট সিটে হেলান দিয়ে বসে থাকলো। তারপর হাত দিয়ে নিজের চুল ব্যাক ব্রাশ করে একটা লম্বা শ্বাস নিয়ে বেরিয়ে আসলো। ডাইনিং টেবিলে বসে আছে জাওয়ান, ম্যানশনের সবাই। সানা আর ঈশানীও আছে। সোফিয়া জাওয়ান মাঝখানে চেয়ারে বসে ডান পাশে আছে, তার পাশে সানা। নাতাশা বিরক্তির সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। এই মেয়েটাকে তার ভাইয়ের সাথে একদম মানায় না। তার ভাই কতটা স্মার্ট আর হ্যান্ডসাম, অথচ সানা তেমন সুন্দরীও না, শুধু একটু মায়াবী, দ্যাটস ইট। কিন্তু সানার ওদিকে কোনো খেয়ালই নাই। সে এক মনে এটা ওটা নিয়ে খেয়েই চলেছে। ভাব এমন যেমন চারিদিক গোল্লাই যাক তার কি। আরজে আর ফিরোজ জাওয়ান উঠে চলে গেছে। তাদের ভিডিও কনফারেন্সিং আছে। আরজে নিজের মায়ের সাথে বন্ডিংটা যত খারাপ, ঠিক ততটার তার কাকার সাথে ভালো। হঠাৎ মিসেস সোফিয়া কি মনে করে সানার দিকে তাকিয়ে কিচেন শেফকে হাত ছুড়ল। আলি, আলি! পাকিস্তানি শেফ আলী দৌড়ে এলো। তিনি টেবিলের পরোটা দেখে বললেন, এগুলো কি? এসব ছোট লোকি খাবার তুমি টেবিলে কেন রেখেছো? সানা ভালো মতোই বুঝতে পারছে তাকে বলেছে। সে এটারই অপেক্ষা করছিল। সানা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে একটা পরোটা নিয়ে চিবোতে চিবোতে বলল, अली जी ज़बरदस्त। ऐसा कोई बनाया आप नाम लिख दे, मैं नाम बदल दूँ। আলীর মুখে হাসি ফুটে উঠল। সে সানার জন্যই পরোটা বানিয়েছে পাকিস্তানি স্টাইলে। সানার পছন্দ কি না? সানা সবসময় তার খাবারের প্রশংসা করে। সানা এবার মিসেস সোফিয়ার দিকে তাকালো। ডিয়ার চাচু মা, আপনি বরং এক কাজ করুন, খাবারটা রেখে দিন। কেন? ঈশানী, নাতাশা আর সোফিয়া সানার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। অ্যাকচুয়ালি আপনি ছোট লোকিদের হাতে খাবার খেলে যদি আপনার আবার আলসার ক্যান্সার হয়ে যায়, আপনি আমার ওয়ান অ্যান্ড অনলি মাদার ইন ল বলে কথা। আমি বরং আপনার জন্য পুরো কিচেন খালি করে দিব। আপনি নিজের হাতে রান্না করবেন, একদম বড়লোকি খাবার। বৌমা হিসেবে এটুকু তো আমি করতেই পারি, তাই না? 3 জোড়া চোখ বেরিয়ে আসার উপক্রম। যেই সোফিয়ার মুখের ওপর আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি, তাকে কেউ এইভাবে বলছে, তাও সানার মতো মেয়ে। উনি গর্জে উঠলেন। এই জন্যই আমার তোমার মতো মেয়েদের পছন্দ না। চাচুমা, আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, তার মানে আমি খারাপ নই। আপনার পছন্দই খারাপ। এক্সকিউজ মি, গুড নাইট। এই বলে সানা কাউকে কিছু বলতে না দিয়ে কারো দিকে না তাকিয়ে চলে গেল। ঈশানী সানার ব্যাপারে কিছু বলবে তার আগে সোফিয়া তাকে থামিয়ে বলে দিলেন, তোমার খুশি হবার কোনো কারণ নেই, আমার তোমাকে পছন্দ না। ব্যাস, ঈশানীর মুখটা কালো হয়ে গেল। ভদ্রমহিলা ঈশানীকেও খাস পছন্দ করেন না। সানা যেতে যেতে এই কথাটা শুনে ফেলল। সে আবার ফিরে আসলো। পেছন থেকে সোফিয়াকে ডেকে উঠল। শাশুমা, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আপনি অনুমতি দেন তো আমি বলবো। মিসেস সোফিয়া ভেতরে ভেতরে রেগে আগুন। সানার এই ব্যবহারে তিনি সন্তুষ্ট না। সানাকে তিনি 1000টা কথা শুনিয়েছেন, কিন্তু কোনোদিনও সানা তার প্রতিবাদ করেনি। তাকে অপমান করে তিনি। কেমন একটা পুষাজে আনন্দ পেতেন। সবার সামনে তিনি কিছুই বলবেন না, আলাদা ক্লাস নেবেন। ভেতরে রাগ সামলে তিনি বললেন, ঝেড়ে কাশো। সানা বুঝতে পেরেও তাকে রাগানোর জন্য জোরে জোরে কাশতে শুরু করলো। মিসেস সোফিয়া জাওয়ান তার দিকে চোখ গরম করে কটমট দৃষ্টিতে তাকিয়ে বললেন, যা বলতে এসেছো বলে বিদায় হও। অ্যাকচুয়ালি আমি বলতে এসেছি, আপনার তো আমাকে পছন্দ না,
ওই কালনাগিনীকেও পছন্দ না। এখন বলছি কি, আজকাল দারাজে সব পাওয়া যায়। আপনি যদি একটা বৌমা তখন ওখান থেকে অর্ডার দেন, তাহলে আপনার হয়তো পছন্দ হতেও পারে। আপনি বলে আমি দারাজে অ্যাকাউন্ট খুলে দিতে পারি। ঈশানী নিচের দিকে তাকিয়ে হাসছে। সানাকে তার পছন্দ না হলেও এই মহিলাকে সে নিজেও দেখতে পারে না। কি অ্যারোগেন্ট, অহংকারে যেন মাটিতে পাই পড়ে না। মিসেস সোফিয়া সানার দিকে চোখ গরম করে তাকাতেই সানা একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে চলে গেল। এই সব কিছুর মাঝে একমাত্র রিয়ানা যে নির্বাক হয়ে নিজের খাবার শেষ করে চলে গেল। সে তার মায়ের এইসব কাজ একদম পছন্দ করে না। সে ইন্ট্রোভার্ট, না কারোর সাথে মেশে না কারোর সাথে কথা বলে। রাত 10টার সময় মিসেস সোফিয়া নিজের রুমে পায়চারি করছেন। তার সানার কথা এখনও হজম হয়নি, তার উপর কখন থেকে ঈশানী এসে তাকে উস্কাচ্ছে। তিনি সানাকে ডেকে পাঠিয়েছেন। সানা হামি তুলতে তুলতে এসে ওনার সামনেই পায়ের ওপর পা তুলে বসে পড়ল। মিসেস সোফিয়া তাকে চোখ বড় বড় করে দেখছেন, কিন্তু সানা বিরক্তির সূচক দৃষ্টি নিক্ষেপ করে ঈশানীর দিকে যে কুটিল হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। এবার মিসেস সোফিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন শাশুমা? তুমি নাকি আজকাল একটু অদ্ভুত বিহেভ করছো। ও তাই নাকি? ইসরে, আপনার গুপ্তচর আপনাকে সঠিক খবরটা দেয়নি। আমি একটু না পুরো অদ্ভুত বিহেভ করছি। গুপ্তচর পাল্টান, নতুন গুপ্তচর রাখুন, সঠিক খবর সঠিক সময় পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, গুড নাইট। এই বলে সে যেভাবে এসেছে সেভাবেই চলে যায়। তার ওদিকে এসিপির সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এদিকে সোফিয়ার মাথায় যেন রক্ত চড়ে গেল। তাকে সানার ক্লাস নিতেই হবে, কিন্তু এখন না সময় বুঝে। সে ঈশানীর দিকে তাকিয়ে বলল, তুমিও যাও। ঈশানী যাবে এমন সময় সোফিয়ার কণ্ঠ আবারও তার কানে আসলো। আর যে থেকে দূরে থাকবে। ঈশানী কিছু বলবে, ঠিক ওই মুহূর্তে সানা মিসেস সোফিয়াকে পেছন দিক থেকে 2 বাহু ধরে জোরে বলে উঠল, শাশুমা। তিনি চমকে লাফিয়ে উঠলেন। সানা পেছন থেকে এমনভাবে আকস্মিক ডাক দেবেন, এর জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি এক হাত বুকের বাঁ পাশে রেখে জোরে জোরে শ্বাস নিতে নিতে শুধালেন, আমার হার্ট অ্যাটাক করাতে চাইছো? বলছেন কি শাশুমা? এ বয়সে আপনার হার্ট কারো প্রতি অ্যাটাক হচ্ছে? দিস ইজ নট ফেয়ার টু মাই শাশুড়ি। মিসেস সোফিয়া বুঝতে পারেননি সানার কথা। কি বললে তুমি? ডোন্ট ওয়ারি শাশুমা, আই ফুললি সাপোর্ট ইউ। আপনার সেকেন্ড ম্যারেজ আমি 2 পায়ে দাঁড়িয়ে দেব। তিনি এবার বুঝলেন সানা তার মজা উড়াচ্ছে। তিনি রেগে চিৎকার করে উঠলেন, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাবে। শাশুমা, anyone taking your side or not, I am only taking your side. সোফিয়ার রাগ এবার সপ্তাহ এসে তিনি এবার এক চিৎকার দিয়ে বললেন, গেট লস্ট। अच्छाई का कोई ज़माना ही नहीं रहा। ঈশানী দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল। তার ভীষণ খুশি লাগছে। সানা এই মহিলাকে এভাবে জব্দ করেছে, বেশ ভালোই করেছে। শুধুমাত্র শত্রু হওয়াতে সানাকে একটা নোবেল দিতে পারেনি। একটা ইগোস্টিকের ব্যাপার স্যাপার আছে না, তারপরও সানাকে একটা শাবাশি দিয়ে সে চলে গেল। আর যে মিটিং শেষ করে রুমের দিকে আসবে এমন সময় সানা তাকে দেখে রুমের দিকে দৌড় দিল। আর যে বুঝতে পেরে তার পেছন পেছন গিয়ে রুমে ঢুকবে, তার আগেই সানা ঠাস করে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আর যে খুব ভালো মতোই বুঝতে পেরেছিল এই মেয়ে এটাই করবে, তাই সে দৌড় দিয়েছিল। আর যে এমন মনে হলো সানা তার আত্মসম্মানে 2-2বার ঠাস করে থাপ্পড় মারল। সে গর্জে উঠল, You idiot! Open the door. That's not our home. মিসেস সোফিয়া জামান সর্বসাধারণের কাছে তিনি শান্ত, মার্জিত, ভদ্র এক নারী। আচরণ এতটাই পরিশীলিত যে অনেকেই তাকে আদর্শ চরিত্র ভাবতে ভুল করে না। তার প্রতিটি ভাব, ভঙ্গি, কথা মেপে বলা। কিন্তু তার কাছের মানুষেরা জানে সোফিয়ার সাম্রাজ্যে আসলে তৈরি অহংকারের সূক্ষ্ম দ্বারা। অপমান তিনি সহ্য করতে পারেন না। মতের বিরোধিতা হলে চোখের কোণে অদৃশ্য আগুন জ্বলে ওঠে। তার চোখের গভীরে লুকিয়ে থাকে গোপন সাম্রাজ্যের রানীর আদেশ মাখা দৃঢ়তা। সানা মিসেস সোফিয়ার সাথে কথা বলে হেলে দুলে বিজয়ী ভঙ্গিতে রুমে যাচ্ছে। এমন সময় তার পেছন থেকে নাতাশার আওয়াজ আসলো। সানা পেছন ফিরে তাকালো। নাতাশা তার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে। লিসেন সানা, আমার তোমার সাথে কথা বলতে কোনো ইন্টারেস্ট নাই। সানা মনে মনে ভাবছে, পাগল নাকি না তার ছেঁড়া, নিজে কথা বলতে এসেছে আবার নিজেই বলছে কোনো ইন্টারেস্ট নেই।
বাংলা সিনেমা পেয়েছে নাকি? দাঁড়া দেখাচ্ছে। হঠাৎ সানা চোখে মুখে উদ্বেগ নিয়ে চিৎকার করে উঠল। নাতাশা! নাতাশা ভয় পেয়ে গিয়েছে। কি 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 হয়েছে? তোমার তোমার কাজে পেছনে। নাতাশা আরও ভয় পেয়ে গেল। তার কণ্ঠ কাঁপা, ভয় স্পষ্ট। কি আমার পিছনে? একটা বড় টিকটিকি! নাতাশা যেন আকাশ থেকে পড়ল। সে জোরে চিৎকার করে উঠল। সে অলরেডি লাফালাফি শুরু করে দিয়েছে। শোনা প্লিজ, এটা সরাও। কিন্তু নাতাশা, আমি কিভাবে? নাতাশা এবার কাঁদো কাঁদো। সে আর একটু হলেই খেঁদে দিবে, পারছে না। সানার হাতে পায়ে ধরে ফেলে। প্লিজ 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 ডু সামথিং। আই নো ইউ ক্যান হ্যান্ডেল ইট, প্লিজ। ওকে ওকে, আমি দেখছি। সানা নিজেই ভিতরে হাসি চেপে মেকি হাত নেড়ে দাঁড়ানোর ভঙ্গি করলো। নাতাশা ভয়, অস্বস্তি আর কেঁদে ফেলা মুখ নিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখল সানা পেটে হাত দিয়ে হাসছে। তার এবার সন্দেহ হলো। সে ঘাড় কাত করে নিজের পেছনে দেখল, কিছুই নেই। মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে এলো। সে কিছু বলবে, সানা তার কথার মাঝে ফোরন কেটে হাত উঁচিয়ে থামিয়ে দিল। এক সেকেন্ড, আমারও শেওড়া গাছে পেতনিদের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। নাতাশা বুঝতে পারেনি সানা এটা কি বলেছে, তাই সে জিজ্ঞেস করলো, শেওড়া গাছের বৃত্তি আবার কি? সার্চ ইট অন চ্যাট জিপিটি। এই বলে সে চলে গেল। এদিকে নাতাশা মোবাইল নিয়ে চ্যাট জিপিটিকে ভয়েস পাঠালো। সাথে সাথেই ভেসে এলো একটা রূপকথার পেতনির মুখ। সে প্রথম দেখাতেই ঘাবড়ে গেল, করে উঠল। একটুর জন্য তার হাত ফসকে মোবাইলটা পড়েনি। সে ছবিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মনে মনে ভাবলো, আমি কোন দিক দিয়ে এমন দেখতে? তবে তার মাথাটা গরম হয়ে এলো যখন নিচের লেখাটুকু পড়তে শুরু করলো। সে মোবাইলটা শক্ত করে জোরে চিৎকার করে উঠল, না! সানা হাসতে হাসতে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখনই নজরে এলো আরজে করিডোরের অপর প্রান্ত থেকে আসছে। তাকে দেখেই সানা বুঝতে পারলো নিশ্চয়ই সানার সাথে কথা বলতে আসছে, কিন্তু তার এই জাউরার সাথে কথা বলার ইচ্ছা নেই। সে আরজেকে একটা বাঁকা হাসি উপহার দিয়ে রুমের দিকে ছুটে গেল। আরজে অদূরে দাঁড়িয়ে দেখছে সানা কী করছে। তার বুঝতে একটু সময় লাগলো, কিন্তু যখনই বুঝতে পারলো ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আর যে দৌড়ে রুমে ঢুকবে তার আগেই সানা তার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। সে বুঝতে পেরেছিল এই মেয়েটা এটাই করবে। আবারও তার মুখের ওপর সানা এই কাজটা করলো। আর যে এমন মনে হলো সানা তার আত্মসম্মানে দুইবার ঠাস করে থাপ্পড় মারল। সে দরজার হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে বলল, না। সানা, ওপেন দ্য ডোর। সানা! ওদিক থেকে আর কোনো আওয়াজ আসছে না। সে এবার দরজায় করাঘাত করলো। সানা, ইউ ইডিয়েট, ওপেন দ্য ডোর। দ্যাটস নট আওয়ার হোম। না, সে জোরে চিৎকার করতে পারছে না, এই মেয়েটা দরজা খুলছে। ঠিক ওই সময় আর যে পেছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। সে পেছনে ফিরে দেখলো দুজন সার্ভেন্ট এদিকে আসছে। আর যে তাড়াতাড়ি শটান হয়ে দাঁড়ালো, ঠিক একদম পরিপাটি করে নিল নিজেকে। ভাব এমন যেন এখানে কিছুই হয়নি। কেউ যদি জানতে পারে তার সেই সুদর্শন চেহারা দেখার জন্য এত মেয়েরা পাগল, সেই মুখের উপর তার বউ এভাবে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে, তাহলে তার সম্মান মাটিতে গিয়ে ঠেকবে। সার্ভেন্টরা তাকে দেখে জিজ্ঞেস করলো, স্যার কিছু লাগবে? না, আপনারা যেতে পারেন। ওকে স্যার। সার্ভেন্ট দুজন চলে গেল আর্যের দৃষ্টিসীমার বাইরে। তারপরও সে দুই দিকে উকি দিয়ে দেখলো কেউ দেখেছে কিনা। না, কাউকেই দেখা যাচ্ছে না। সে আবারও মুখের পূর্ণাভাব ফিরিয়ে আনলো। সানার রুমের কাছে এসে দরজাতে কয়েকটা টোকা দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, দেখো সানা, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছে। যদি একবার তোমাকে হাতের কাছে পাই না, তখন বোঝাবো মজা। সানা! সানা! সানা দরজায় কান লাগিয়ে তার কথা শুনছে আর হাসছে। সানার মনে পড়ছে অনেক আগে একদিন আর্যে এইভাবেই তার মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছিল। ওই দিন ওর এতটাই খারাপ লেগেছে আর্যে সানাকে 10 মিনিটের মতন ডেকে নিজের রুমে চলে গেল। কাল সকালেই তার ফ্লাইট। সানা হাসতে হাসতে এসিপিকে কল করতে চলে গেল। এসিপি ভিডিও কল ধরতেই ভেসে উঠল সানার হাসি মাখা মুখ। বেস্টি, তুই জানিস ওদের অবস্থা কি হয়েছে? আবে ইয়ার, তুই যেখানে, ওদের অবস্থা কি ভালো? সানা কিছুটা হাসি দমন করে বলল, তবে আমার মনে হচ্ছে আমি একটা অদ্ভুত চিড়িয়াখানায় ফেসে গেছি রে। কেমন চিড়িয়াখানা? দেখ না, একদিকে ওই কাল নাগিনী, অন্যদিকে শেওড়া গাছের পেতনি, সামনে ইংরেজ বংশধর শাশুমা, আর পেছনে রণবীর জাউরা। কপাল আমার, সবই কপাল রে। ক্লাস কেমন নিলি ওদের?
একদম সেকেন্ড ক্লাস। আজকে শুরু, তাই সেকেন্ড ক্লাস নিয়েছি, ধীরে ধীরে ফার্স্ট ক্লাস নেব। মুহূর্তে দুজনে হেসে লুটোপুটি। এসিপি হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, কাল থেকে তোর ক্লাস মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আমি কাল সকাল 10টায় নিতে আসবো। ওকে। এসিপির কিছু মনে হওয়াতে সে আবারও বলল, আচ্ছা শোন, তুই যে ওই সময় বলেছিস পার্কিং লটে কেউ ছিল, পরে তো আমি যেতে চেয়েছিলাম, তুই আমাকে নিষেধ করেছিলি। মনে হচ্ছে আমি ভুল দেখেছি। এসিপির ভাবাবেগ পরিবর্তন হলো না। কোথাও ওই কালনাগিনী তোর পেছনে কাউকে লাগায়নি তো? সানা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আই সোয়ার রেসিপি, ওই কালনাগিনী যদি আমার পেছনে কাউকে লাগায় না, আমি ওর পেছনে কিং কোবরা লাগাবো। আপাতত ও তোর পেছনে রাসেল ভাইপার লাগিয়েছে। এভাবে আরও কতক্ষণ ধরে চলতে থাকলো তাদের কথোপকথন, কখনো এটা তো কখনো ওটা। মিসেস সোফিয়া রাতে বুঝতে পারছেন না, সানার কথা তাকে বারবার ভাবতে বাধ্য করছে। তিনি চেপে না রাখতে পেরে আরজের রুমের দিকে আসলেন। আরজে নিজের রুমে স্ক্রিপ্ট দেখছিল। এমন সময় কেউ দরজার কড়া নাড়ল। সে চোখ তুলে তাকিয়ে দেখল মিসেস সোফিয়া। সে চোখ আবারও স্ক্রিপ্টে রেখে শীতল কণ্ঠে শুধালো, মম, কিছু বলবে? তিনি আরজের দিকে অগ্রসর হলেন। হ্যাঁ বেটা, তুমি কি বেশি বিজি? না, তুমি কি বলবে বলো। অ্যাকচুয়ালি বেটা, সানা কেমন অদ্ভুত বিহেভ করছে। আরজে ভীষণ বিরক্ত। তার মা প্রতিবার সানার নামে তার কাছে হাজারটা নালিশ বলবে, কিন্তু কোনোদিনও সেই বিষয়ে তার মায়ের মুখের ওপর কিছু বলেনি, কারণ সে তার মায়ের হিংস্রতা সম্পর্কে অবগত। সে নিজের কাজে মন দিল। মিসেস সোফিয়া এক নিঃশ্বাসে সব বলতে থাকলেন, কিন্তু শেষের একটা কথা আরজেকে রাগিয়ে দিল। যখন মিসেস সোফিয়া তার আর সানার ডিভোর্সের কথাটা বলল, তখনই আরজে তার মাকে থামিয়ে দিল। মম, প্লিজ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আই নিড সাম রেস্ট। মিসেস সোফিয়া কথা বাড়ালেন না, ওকে বলে চলে গেল। তবে মনে মনে তিনি ঠিক করে নিলেন সানাকে আর রাখা যাবে না। আরজে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সকাল 8টার আগে ঈশানী আর আরজে বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। 10টায় তাদের ফ্লাইট। তার আগে তাদের সেটে কিছু কাজ আছে। সানা ঘুম থেকে উঠেছে 9টায়। সে আজকে ফ্ল্যাটে চলে যাবে। সেখান থেকে তাকে ক্লাস করতে হবে। আরজে যাওয়ার আগে রিয়ানার কাছে সানাকে দেওয়ার জন্য একটা ক্রেডিট কার্ড দিয়ে গিয়েছে। সে থাকবে না যদি সানার কাজে লাগে। রিয়ানা সকালে সানাকে দেখেই তাকে তার কার্ড বুঝিয়ে দিয়ে চলে গেছে। সানার সাথে না তার ঝগড়া সম্পর্ক না বন্ধুত্বের, সে নিজের মতো থাকে। সানা রেডি হয়ে নিচে গিয়ে দেখে নাতাশা আর সোফিয়া কোম্পানির বিষয়ে আলোচনা করছে। হাতে গুরুত্বপূর্ণ ফাইল। 1 সেকেন্ডে তার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। সানাকে নামতে দেখে দুজনই না দেখার ভান করে মুখ বাঁকিয়ে বসে থাকলো। নাতাশার হাতে কোল্ড কফি। সানা তার পাশ কাটিয়ে যাওয়ার সময় তাকে হালকা করে একটা ল্যাং দিল, এতটা সূক্ষ্মভাবে যে আপাত দৃষ্টিতে তা বোঝার অবকাশ নেই। নাতাশা নিজের ব্যালেন্স হারিয়ে মিসেস সোফিয়ার দিকে পড়ে গেল। তার হাতের কফি পড়ল সোফিয়ার হাতে থাকা ফাইলে আর তার পোশাকে। সোফিয়া তৎক্ষণাৎ রেগে গেলেন। হোয়াট দ্য হেল ইজ দিস নাতাশা? তুমি জানো ফাইলে 10 কোটি টাকার ডিল রয়েছে? এটা কতটা গুরুত্বপূর্ণ? নাতাশা কি বলবে বুঝতেই পারছে না। সে হঠাৎ কিভাবে পড়ে গেল সেটাও বুঝতে পারছে না। নাতাশা অনুতপ্ত হয়ে বলল, আই এম সরি বর্মা, আমি বুঝতে পারিনি। কিন্তু মিসেস সোফিয়া বোঝার মানুষ নয়। তিনি নাতাশার উপর চিৎকার করতে শুরু করলেন। সানা মুচকি হেসে চলে গেল। 10টায় ফ্লাইট, কিন্তু আরজের মনে আধারের ঘন ঘটা। তার প্রথমবারের মতো মনে হলো সে কোনো ইম্পর্ট্যান্ট জিনিস ফেলে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার এমন কেন মনে হচ্ছে, যেন কাছের কাউকে সে অতি শীঘ্রই হারাতে চলেছে। তার এই অস্থিরতা বেরিয়ে চলতে থাকলো। একসময় ডিরেক্টর এসে তাড়া দিল। আরজে সামনের দিকে পা বাড়িয়ে আবারও কিছু মনে করে ডিরেক্টরকে বলল, আমার একটা কাজ আছে, আমি আসছি। এই বলে কোনো দিকে না তাকিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ডিরেক্টরের কথা আরজির শ্রবণেন্দ্রিয় হতেই সে উঠে দাঁড়ায়। মনের অস্থিরতাকে ঠেলে ডিরেক্টরের সাথে পা বাড়ায়। কয়েক কদম এগোতেই হঠাৎ সে থেমে যায়। ডিরেক্টর আকাশ তার দিকে তাকাতেই আরজি তড়িঘড়ি করে বলে উঠল, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি আসছি। ডিরেক্টর কিছু বলবে তার আগেই আরজের কাচের দরজা ঠেলে বেরিয়ে পড়ে। চারপাশে সকল স্টাফরা চোখ বড় বড় করে দেখছে।
আর যে সোজা বেরিয়ে আসে প্রাইভেট টার্মিনাল থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা তার কালো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। এয়ারপোর্ট থেকে আরজের গুলশানের ফ্ল্যাটে আসতে আধা ঘন্টা লাগলেও আরজে মাত্র 12 কি 13 মিনিটেই হাই স্পিডে গাড়ি ছুটিয়ে চলে আসে। রিয়ানা তাকে বলেছে সানা জাওয়ান ম্যানশন থেকে চলে এসেছে। সানা নিজের রুমে নিজেকে রেডি করে নিয়ে মাত্র সিঁড়ি ভেঙে নিচে এসে দাঁড়িয়েছে। এমন সময় দরজা ঠেলে কেউ প্রবেশ করলো। সানা চোখ তুলে তাকিয়েই হতবাক, অপ্রত্যাশিত কাউকে দেখে রণবীর জাওয়ান। সানা চোখ দুটো বড় বড় করে ভাবছে, এই লোকের তো এয়ারপোর্টে থাকার কথা, এখানে কেন? রণবীর মাত্রই দরজা খুলতেই সামনের দৃশ্য তার চোখে আটকে গেল। নীল চুড়িদার পরা, কোমরের নিচ পর্যন্ত চুলগুলো পনিটেইল করে বেঁধে রাখা এক রমণীতে। আর যে তাকিয়ে থাকে নিঃশ্বাসহীন বিস্ময়। মনে মনে ভাবছে সানা তো এখানেই আছে, তাহলে তার কেন এমন মনে হয়েছে? হয়তো সে বেশি ভাবছে। আরও কোথায় বা যাবে? আর যে এক পা এগিয়ে থেমে যায়। চোখের ভেতরে তার অনুভূতি জমে থাকে। অস্থিরতা, ভয় আর তীব্র স্বস্তি মিলেমিশে এক অদ্ভুত গভীরতা তৈরি করেছে। সানার দিকে তাকিয়ে তার বুক কেঁপে ওঠে। এই মেয়েটা মিনিট কয়েকের মধ্যেই তার ফ্লাইট, শুটিং টিম, সময়সূচি সব ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছে। তার কণ্ঠ ভাঙা, নিচু আর কাপা স্বরে বের হয়, সানা। সানার নিজেরও আরজেকে কেমন অদ্ভুত মনে হচ্ছে। আরজের চুল একদম উস্কো খুস্কো, পরনের পোশাক অনেকটাই এলোমেলো, চোখগুলো কেমন নির্জীবভাবে তার দিকেই তাকিয়ে আছে। আরজেকে সে সবসময় ফর্মাল গেট আপেই দেখেছে, তাহলে আজ কি হলো? সে নিজের ভ্রু গুছিয়ে জবাব দেয়, কিছু বলবেন মিস্টার? সানার কণ্ঠ তার কানে আসতেই এক মুহূর্ত আরজে আবার তার চিরচেনা রূপে ফিরে আসে। ইস, কী করতে যাচ্ছিল সে? আরজে কোনো কথাই খুঁজে পাচ্ছে না। কি বলবে সে? কেন এসেছে? আরজে গলা খাকারি দিয়েই বলে, রিয়ানা তোমাকে কার্ড দিয়েছে? হ্যাঁ, কেন? এটি জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। বাই, টেক কেয়ার। এই বলে আরজে একরকম পালিয়ে যায়। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। ইস, সে যদি বুঝতে পারতো সে সত্যিই সানাকে হারিয়ে ফেলতে চলেছে, তাহলে হয়তো তার কথোপকথন অন্যরকম হতো। নিজের কাছে পড়ে থাকা অযত্নের জিনিসটা অমূল্য হয়ে ওঠে হারানোর পর। সানা বিমূর্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এটা কি হলো? একটা কার্ডের কথা জিজ্ঞেস করতে ছুটে এলো, নাকি এবার ডেট এক্সপায়ার বলা বাংলা খেয়ে ফেলেছে? সানার কিছু মনে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিচে এসিপি রণবীর যদি তাকে দেখে চিনে ফেলে? সে হাত উপরের দিকে তুলে বলে, হে উপরওয়ালা, ইস বার কে লিয়ে বাঁচা দিজিয়ে। সানার ভয়ই সত্যি হলো। এসিপি মাত্র গাড়ি নিয়ে পার্কিং লটে এসেছে। সানার জন্য গাড়ির ভেতর বসে আছে। এমন সময় আরজে তাড়াহুড়ো করে নিচের গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সামনে নজরে আসে এসিপির মুখখানা। এসিপি এখনও লক্ষ্য করেনি। তৎক্ষণাৎ আরজের ওই দিনের কথা মনে পড়ে যায়। সে হাত মুষ্টিবদ্ধ করে এসিপির গাড়ির দিকে এগিয়ে যায়। এসিপি বসে বসে ভিডিও গেম খেলছিল। এমন সময় তার লুকিং গ্লাসে টোকা পড়ে। সে না দেখেই খুলে দিল। পেস্ট্রি, ওই দিক দিয়ে আয়। ভেবেছে সানা এসেছে। নিচের দিকে তাকিয়ে বলল, এই বলে চোখ ওঠাতেই দেখে আরজে দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত করে। এসিপির মনে হলো সে স্বপ্ন দেখছে। আরজে এখানে কোথা থেকে আসবে? এর তো এয়ারপোর্টে থাকার কথা। তখনই এসিপির কানে এলো একটা গম্ভীর ও কঠোরতা মাখা স্বর, তুমি তো ওই দিন রেস্টুরেন্টে ছিলে, তাই না? এসিপি নিজের ভাব পরিবর্তন করে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে এলো। সে তার হাতটা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। মুখে বলতে লাগলো, হোয়াট আ সারপ্রাইজ, বিগ ফ্যান ব্রো। আর যে নিজের হাত তো বাড়ালোই না, বরং মুখের ভাব একই রেখে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? এসিপি নিজের হাত গুটিয়ে নিল। সে কিছুটা অপমানিত বোধ করলো। ও আমি এখানে ফ্ল্যাট দেখতে এসেছি। কিন্তু এই প্লটে তো কোনো ফ্ল্যাট খালি নেই। এসিপি নিজের জিভে কামড় বসালো। কি বলতে কি বলে ফেলেছে। ও, তাহলে মনে হয় ভুল অ্যাড্রেসে চলে। আর যে তার কথা কেটে প্রশ্ন ছুড়ল, সানাকে জানো? এসিপি ভাবছে ওই দিন দেখে ফেলেনি তো, কিন্তু মুখের ভাব অন্যরকম। সানা? কে সানা? হঠাৎ আর যে এসিপির ডেনিম জ্যাকেটে কলার ধরে টান দিয়ে মাথাটা লুকিং গ্লাস দিয়ে একটু বাইরে নিয়ে আসলো। এসিপি এমন আকস্মিক আক্রমণে কিছুটা হকচকে গেল। সেইটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর যে চোখ গরম করে হিসিয়ে বলল, যদি ওটা সানা হয়
তাহলে তুমি নেক্সট টাইম দাঁড়ানোর অবস্থাতেই থাকবে না, পালানো তো দূর। কথা শেষ আর এসিপিকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছে। এসিপি ঠাস করে সিটে ছিটকে পড়ল আর যে গাড়ি নিয়ে চলে যায়। এই মুহূর্তে তার হাতে সময় নেই, না হলে এই ছেলের ভালো মতো ক্লাস নিত। ওইদিকে সবাই আর্যের জন্য বসে আছে। এসিপি নিজের কলারটা ঠিক করে লুকিং গ্লাস দিয়ে আর্যের দিকে গালি ছুড়ে। শালা 1 নম্বরের জাউড়া, কটকটি তোর সঠিক নামটাই দিয়েছি। তোকে তো আমি আমার লাইফেও পেস্ট্রিতে দেবো না। সানা এতক্ষণ ধরে সিঁড়ির দিকে লুকিয়ে লুকিয়ে এদের কাণ্ড কারখানা দেখছিল। সে একটু আগেই এসেছে, এদের দুজনকে দেখে এগিয়ে আসেনি। আর যে বেরোতেই সে তাড়াতাড়ি এসিপির গাড়িতে উঠে গেল। এসিপি তার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওই আর্যের তো দুবাই থাকার কথা, এইখানে কিভাবে টপকালো? সানা তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি ফেলে শুধালো, ছাড় না এসব, বাংলা মাল খেয়ে এসেছে। আমার তো মনে হয় লালন ফকির গাঁজা খেয়ে এসেছে। সারাদিন সানা ক্লাসে ব্যস্ত ছিল। বিকেলে আসার সময় এসিপিকে বলে সে পার্লারে যাবে নিজের গেট আপ চেঞ্জ করতে, কিন্তু এসিপি কিছুতেই রাজি হচ্ছিল না। সে এক পায়ে দাঁড়িয়ে সে কিছুতেই যাবে না। তাকে এক প্রকার ব্ল্যাকমেল করে সানা টেনে হিচড়ে নিয়ে এসেছে গুলশানের সোয়াই বিউটি কেয়ার স্পা অ্যান্ড স্যালুনে। এসিপি নিজের মুখটাকে বেজার করে রেখেছে, সে এই সব লেডিস কাজে নাই। অথচ এই মেয়েটা তার একটা কথা শুনলে তো। হঠাৎ তার চোখ সামনে পড়তেই সে তাড়াতাড়ি সানার ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। সানার পিছন দিকে ওড়নাতে টান পড়তেই সে পেছনে ফিরে দেখল এসিপি ওড়নার পেছনের দিকটা মাথায় মুখ ঢেকে দিয়ে বসে আছে। সানা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কিরে কি হলো, তুই আমার ওড়না পড়েছিস কেন? এসিপির কণ্ঠ নিচু, ফিসফিস করে বলল, আরে তোর পাশে যে চুল কাটছে না, হ্যাঁ। আর যে চুল কাটছে দুটোর সাথে আমার টাইম পাস চলছে অনলাইনে। এখন যদি দুটোই আমাকে দেখে ফেলে তাহলে একজন আরেকজনের চুল না কেটে চুল ছিঁড়িয়ে ফেলবে। সানার মুখের হাসি চওড়া হলো, তার পেট ফেটে হাসি আসলো। তার মাথায় এসিপিকে কাবু করার একটা বুদ্ধি আসলো। সে এসিপির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আর যদি দুজন মিলে তোর চুল ছিঁড়ে ফেলে, তোকে পাবলিকের সামনে কেলানি দেয়? এসিপির চোখ বড় বড় হয়ে গেল। কি বলছিস কি? এমনটা তো আমি ভেবে দেখিনি। ভেবে দেখ, আমি এক্ষুনি ওদের বলতে যাচ্ছি। প্লিজ এমনটা করিস না, এইবারের মতো বাঁচিয়ে দে। নেক্সট টাইম আমি আর তোর কথা শুনে কোথাও যাব না। আজ বাঁচাবো, কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রিতে যে কিছুই মেলে না। এই বলে সানা নিজের মোবাইলে বিকাশ খুলে নিজের স্ক্যানার এসিপির দিকে এগিয়ে দিল। এসিপি মুহূর্তেই বুঝে ফেলে সানা কী চায়। সে মনে মনে সানাকে 1000টা কথা শোনালো। একে তো এই মেয়ের জন্য ফেসেছে, তার উপর তার সাথে ব্যবসা করছে, ধান্দাবাজ মহিলা। সে সানার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বন্ধু না শত্রু ইয়ার? আমি সুযোগ সন্ধানী, তুই কি দিবি কিনা ভেবে দেখ, না হলে ওদেরকে আমি এক্ষুনি ডাক দিচ্ছি। এই বলে সে পাশের জনের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। এসিপির চেহারা ভয়ে মিইয়ে গেল। সেই মহিলা সমাবেশে হাতে মার খেতে চায় না। মনে মনে তওবা করে ফেলল, লাইফে আর সানার কথা শুনে অন্য কোথাও না হোক অন্তত পার্লারে আসবে না সে। তাড়াতাড়ি সানাকে বলতে শুরু করলো, কটকটির বাচ্চা, আমি তোকে পাঠাচ্ছি তো। সানা মনে মনে হাসতে হাসতে শেষ। আজকে বাচ্চা মতো ধোলাই হবে যদি মেয়েদের বলে দেয়। পাশে থাকা মহিলাটি ততক্ষণে চলে এসেছে। সানার দিকে তাকিয়ে বলল, জি ম্যাম বলুন। অন্য কাউকে ডেকে দেবেন প্লিজ। অবশ্যই, আপনার সাথে জন কি চুল কাটাবে? সানা নিজের হাসি ভিতরে চেপে এসিপির দিকে তাকিয়ে বলল, না, এ নিজের নাক কাটাবে। এসিপি সানার ওড়নাটা হাত দিয়ে মাথার দিকে চেপে ধরে বসে আছে। মহিলাটি বুঝতে পারেনি সে সানাকে ওকে ম্যাম বলে চলে গিয়েছে। এসিপি সানার মোবাইলে 1000 টাকা পাঠাতেই সানা বলে উঠল, 5 পাঠা। তুই কি আমাকে ফকির বানাতে চাস? তুই পাঠাবি নাকি আমি ওনাকে ডাক দিব? তোর মতো বন্ধু শুধু আমারই হোক, আর কারো না হোক। এই বলে সে আরও 1004 টাকা পাঠালো। সানা হেসে কুটি কুটি আজ আচ্ছা মতো জব্দ করেছে এই বিটকেলটাকে। সকালবেলায় সানার ঘুম ভাঙে মোবাইলে টুংটাং মেসেজের শব্দে। সে হামি তুলে 2 মিনিট বসে থাকে, তারপর ধীরে ধীরে মোবাইলটা হাতে নেয়। এই সাত সকালে আবার কে মেসেজ পাঠালো
কিন্তু মোবাইলে চোখ পড়তেই স্ক্রিনে থাকা ছবিটি দেখেই তার মুখ শক্ত হয়ে এলো। সে কিছু না ভেবে মোবাইলটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিল। দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বসে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, আজ থেকে সবকিছুর সমাপ্তি হলো। অ্যাটলান্টিস দ্য পাম, দুবাইয়ের বিখ্যাত সমুদ্র পাড়ের বিলাসবহুল রিসর্ট আজ সোনালি আর নীল আলোয় সজ্জিত। ভিতরের বিলাসবহুল বলরুম আজ যে ইনফিনিটি লাভ মুভির ইনভেস্টর পার্টির জন্য আরও ঝলমলে হয়ে উঠেছে। ক্রিস্টালের ঝাড়বাতিগুলো মাথার ওপর তারার মতন ঝলকাচ্ছে, আর চারিদিকে বাজছে লাইভ স্যাক্সোফোনের স্নিগ্ধ জ্যাজ। গোল্ডেন কার্পেট পেছানো পথ ধরে একের পর এক বিদেশি প্রযোজক, মিডিয়া টাইকুন, ফাইন্যান্সার ঢুকছেন। ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে চারিদিকে আলোকিত হয়ে উঠছে। ওদের মাঝে প্রবেশ করে আরজে। মুহূর্তে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সে। তার পরনে আজ মিডনাইট কালো রঙের এক্সক্লুসিভ স্যাটিন শাইন ট্যাক্সিডো। ভেতরে ধবধবে সাদা শার্টে কোনো ভাঁজ নেই। কালো বুট জুতার পলিশ, কালো লেদার তাকে আরও ফুটিয়ে তুলেছে। ডার্ক ব্রাউন চোখগুলো ক্যামেরা ফ্ল্যাশ লাইটে আরও বেশি চকচক করছে। তার চারিদিকে প্রেসের লোকজন তাকে তার মুভির সম্পর্কে জিজ্ঞেস করছে। ঈশানী অদূরে রওনাকের সাথে দাঁড়িয়ে, কিন্তু দৃষ্টি নিক্ষিপ্ত আর্যের দিকে। কিছুক্ষণ পর ঈশানী আর রনকের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে দুজনের চোখাচোখি হলো। মুহূর্তে দুজনের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। পার্টি প্রায় শেষের দিকে। আর্যে কিছু ইনভেস্টরের সাথে কথা বলছিল। রওনাক আর্যের কাছে আসে, তার হাতে কোল্ড ড্রিঙ্কস। সেটা সে আর্যের দিকে এগিয়ে দেয়। আর্যে কিছু না ভেবে এক চুমুক মুখে তোলে। ঈশানীর দূর থেকে সবটাই লক্ষ্য করছে। তার মুখের হাসি চওড়া হলো। কিছুক্ষণ পর আর্যের মাথাটা হালকা ঘুরে এলো। চারিদিকে কেমন ঝাপসা হয়ে আসছে। সে একটা সিটে বসে পড়ে। রওনাক এগিয়ে আসে। স্যার, মনে হচ্ছে উচ্চ সাউন্ডে মিউজিকের জন্য এমন হচ্ছে। চলুন আমি আপনাকে আপনার রুমে দিয়ে আসি। রনক আর্যকে নিয়ে যায়। যাওয়ার সময় ঈশানীকে চোখে ইশারা করে। ঈশানী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সে নিজের হাতের মোবাইল ফোনে কাউকে মেসেজ টাইপিং করে পাঠিয়ে দেয়। কাজ হয়ে গিয়েছে। রওনাক আর্যকে রুমে রেখে আসতেই ঈশানী একটা নাইট ড্রেস পরে আসে। আর্যের মাথা এখনও ঝিম ধরে আছে। সে বুঝতেই পারছে না, সে তো পার্টিতে এমন কিছুই খায়নি, তাহলে এমন কেন হচ্ছে। ঈশানী ধীরে ধীরে এগিয়ে যায় আর্যের দিকে। আর্য এখনও নিজের মাথা ধরেই চোখ বন্ধ করে ডিভানে বসে আছে। ঈশানী কিছুটা ঝুঁকে আর্যের কোটের দিকে হাত বাড়ায়। আর্য কারো স্পর্শ পেতেই তার হাত ধরে ফেলে। তড়া করে চোখ খুলে ফেলে আর্যে। ঈশানী ধরা পড়ার ভয়ে চমকে ওঠে। আর্যে ঝাঁটা মেরে হাত সরিয়ে দেয়। ঈশানী কয়েক কদম পিছিয়ে যায়। আর্যের কণ্ঠে বিস্ময় আর কঠোরতা। তুমি তুমি এখানে কি করছো? ওই আর যে আমি 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 তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো কি না? ঠিক করে বলো, কি করছিলে তুমি? ঈশানী নিজেকে মনে মনে প্রস্তুত করলো। আজকে সে পিছিয়ে যাবে না। যদি সে আজ না বলে তাহলে ওই ব্যক্তি ঈশানীকে ছাড়বে না। ঈশানী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আরজি, আই লাভ। ব্যাস, আর বাকিটা বলা হয়ে ওঠেনি। তার আগেই একটা জোরে শব্দ হলো, ঠাস। থাপ্পড় এতটা জোরে ছিল ঈশানী ছিটকে ডিভানে পড়ে গেল। আর্যকে রাগানোর জন্য এই দুটো ওয়ার্ডই যথেষ্ট ছিল। দেয়ালে ঝংকার তোলার মতো চিৎকার করে উঠল আর্যে। হাউ ডেয়ার ইউ ঈশানী, হাউ ক্যান ইউ ডেয়ার? ইউ নো আই এম আ ম্যারিড ম্যান। আর আমার বিয়ে না হলেও তোমার কোনো চান্স ছিল না, সেটা আমি তোমাকে 1000বার বুঝিয়েছি। তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি কারো আমানত আমার কাছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো। তার মানে এটা নয় তুমি যা খুশি তাই করতে পারবে। ঈশানীর অলরেডি হেঁচকি উঠে গেছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কল্পনাতেও ছিল না আর যে এমন রিয়্যাক্ট করবে। আর যে সামনে থাকা একটা কাচের টেবিলে জোরে লাথি বসালো। সাথে সাথে কাচটা উচ্চ শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ঈশানী 2 হাত দিয়ে কান ঢেকে ফেলল। আর যে উল্টো দিকে ফিরে গর্জে উঠল, জাস্ট গেট লস্ট ইডিয়েট। ঈশানী হাত দিয়ে নিজের চোখ মুছে দৌড়ে চলে গেল। এদিকে আর যে রুমের সব কিছু ভাঙা শুরু করে দিয়েছে। তার ভিতরের পশুটা বেরিয়ে আসতে চাইছে। হাতের কয়েক দিক দিয়ে কেটে গিয়েছে। হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মাথার চুলগুলো জোরে টেনে ধরেছে। আর চোখ রীতিমতো লাল হয়ে গিয়েছে। চোখের শিরাগুলো টান টান হয়ে উঠেছে। নাকের পাটাতন ফুলে রক্ত পড়া শুরু করে দিয়েছে। সে ভালো করেই বুঝতে পারছে নিশ্চয়ই তাকে উল্টোপাল্টা কিছু দেওয়া হয়েছে, যার প্রভাব পড়ছে খুব বাজেভাবে।
এবার তার ওষুধের দরকার। আর যে ঔষধ খুঁজতে থাকলো আর মুখে বিড়বিড় করছে কয়েকটা শব্দ বারবার। মম সানাকে ছাড়বে না, মম সানাকে ছাড়বে না, আমার থেকে সব কেড়ে নেবে। সে এই দিক সেদিক হাতড়ে একটা ইঞ্জেকশন বের করে ওটা পুশ করে দিল কাঁপা কাঁপা হাতে। এভাবে কতক্ষণ বসে থাকলো আর যে সারা মুখ রক্তে ছেয়ে গিয়েছে, সিল্কি চুলগুলো সারা কপাল জুড়ে। তাকে এখন দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছে যে কারো নিঃশ্বাস আটকে আসবে। আর যে উঠে চলে যায় বাথরুমে। এখন তার একটা লম্বা শাওয়ার দরকার। মনিটরের স্ক্রিনের সামনে বসে আছে ঈশানী আর রৌনক। দুজনেরই ঘেমে নিয়ে অবস্থা একাকার। ঈশানী বারবার ঢুক গিলছে, যেন নিজের ভয় লুকানোর মেকি চেষ্টা। কেননা মনিটরের স্ক্রিনে থাকা ব্যক্তিটি যেন রাতের অন্ধকার ছেড়ে বেরিয়ে আসা এক ছায়া। তার গায়ের পোশাকের রং কালোর থেকেও গভীর। লম্বা কালো হুড দিয়ে মুখের অর্ধেক ঢাকা, মুখে কালো হ্যালোইন মাস্ক। এর মাঝে কেবল দুটি চোখই দেখা যাচ্ছে, দুটি নীলাভ চোখের মণি, যা ইতিমধ্যে লাল হয়ে উঠেছে। চোখের ভেতরেই যেন একটা নীরব ঝড় জমে আছে, একটা ঠান্ডা প্রতিশোধ। তার পেছনে ধীমে ধীমে জ্বলছে কিছুটা আলো। সে আলোতে তার চেহারাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। ভেসে এলো তার ইলেকট্রিক ভয়েস। মনে হচ্ছে সে তার আসল কণ্ঠস্বর কাউকে শোনাতে চায় না। রাস্কেল, তোমাদের দুজনকে দিয়ে একটা কাজও হয় না। ঈশানীর অবস্থা খারাপ, সেই ভয়টাই পেয়েছিল। রনক নিচু স্বরে মিনমিন করে বলল, মাস্টার, আমি তো ওই কোল্ড ড্রিঙ্কসটাই দিয়েছি যেটা আপনি পাঠিয়েছেন। আরও ঝঙ্কার দিয়ে কাঁপিয়ে তোলা চিৎকার এলো ওই পাশ থেকে। এতটা হাই লেভেলে ড্রাগস দেওয়ার পরও আর যে সজ্ঞানে কিভাবে ছিল? মাস্টার, আমরা তো কিছুই জানি। ইউ টু হ্যাভ এ লাস্ট চান্স। ইফ ইউ ফেইল্ড, দ্যাট মিন্স ইউ ফিনিশড। রৌনক, সেন্ড মি দ্য সিসিটিভি ফুটেজ। কল কেটে যায়। রৌনক আর ঈশানী যেন হাঁপ ছেড়ে বাঁচল। রৌনক আর্যের রুমে লাগানো সিসিটিভি ফুটেজটা পাঠিয়ে দেয়। মনিটরের ওই পাশের ব্যক্তিটির মাস্কের নিচে ঠোঁটের কোণে ডেভিল হাসি ফুটে ওঠে। সামনে স্ক্রিনে আর্যে আর ঈশানীর ভিডিও, কিন্তু ভিডিওতে এমন কোনো মুহূর্ত নেই যেটা তার কাজে আসবে। সে ভিডিওটি ক্লিপটা ছুঁড়ে ফেলে দিল। তার সামনে থাকা টেবিলে সানার কয়েকটা ছবি রাখা। সেখান থেকে একটা ছবি হাত দিয়ে একটা রেড মার্কার দিয়ে তার উপর ক্রস চিহ্ন আঁকল। মুখে বলল, ইটস টাইম টু প্লে উইথ ইউ, শানা বেবি গার্ল। তারপর সে অট্ট হাসিতে ফেটে পড়ল। এআই দিয়ে নিখুঁতভাবে আর্যের সাথে কয়েকজন অ্যাক্ট্রেসের, যার মধ্যে ঈশানী বেশি আছে, এমন কয়েকটা ছবি এডিট করে সানার নাম্বারে পাঠিয়ে দিল। মনিটরে পাঠানো সেই পিকগুলোই সানা এসিপিকে দেখিয়েছে। এসিপি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ছবিগুলো এমন যে কেউ দেখে মনে করবে আর্যে আর ঈশানী অন্তরঙ্গ মুহূর্তে। এসিপি একবার সানার দিকে তাকালো, যে এই মুহূর্তে পাশে সিটে হেলান দিয়ে বসে আছে। তুই ঠিক আছিস তো সানা? ইয়াহ, আই এম ওকে। এসিপি জানে সানা যতই মুখে বলুক, মনে মনে ঠিকই খারাপ লাগছে তার। আফটার অল বাঙালি মেয়ে। আমি জানি তোর খারাপ লেগেছে। ইটস বিন 1 ইয়ার এসপি। আমার সম্পূর্ণ এফোর্ট ছিল এই সম্পর্কে। 4 দিনের পৃথিবীতে আমি 2 দিন কান্না করব, তাও অন্যের জন্য যে আমাকে কোনোদিনও মূল্যই দেয়নি। সানার চোখের পানি এতটাও সস্তা নয়। সানার চোখের কোণ কিছুটা ভিজে উঠল। এসিপি তাকে সান্ত্বনা দিতে কাঁধে চাপড় দিয়ে বলল, দ্যাটস আ গুড গার্ল। আচ্ছা সানা, তোর মনে আছে তো আজ কিন্তু প্রীতির বিয়ে? আমি তোকে 2 দিন আগেই বলেছি, বিয়েতে যাবি তো? অবশ্যই যাব। সন্ধ্যা 6টার সময় বিয়ে শুরু হয়ে গিয়েছে। প্রীতি, সানা আর এসিপির কলেজ ফ্রেন্ড, ক্লাস টপার ছিল। আজ তারাই বিয়ে, উপস্থিত তাদের ক্লাসের মোটামুটি সবাই। সানা আর এসিপি বিয়ে বাড়িতে এসে পৌঁছিয়েছে রাত 8টার উপরে। এসিপি এই মুহূর্তে ভীষণ বিরক্ত সানার উপর। এই মেয়ে 5টার সময় পার্লারে ঢুকেছে, বলেছে 1 ঘন্টা লাগবে, অথচ 2 ঘন্টা পর বের হলো। তার ওপর বস্তার ট্রাফিক। সে নিজে বুঝতে পারে না মেয়েদের রেডি হতে এত সময় লাগে কিভাবে। সে তো 5 মিনিটে 5 বার রেডি হতে পারে। অবশ্য চুল সেট করতে মাত্র একটু সময় লাগে। সানার পরনে গোলাপি রঙের লেহেঙ্গা, রেসিপির পরনে সাদা পাঞ্জাবি। সানা আর রেসিপি স্টেজের থেকে একটু দূরে বসে আছে। একটু আগেই তারা খাওয়া দাওয়া সেরে এসেছে। এবার বধূ আর বরের সাথে দেখা করার পালা। একটু পর সানা স্টেজের দিকে তাকিয়ে বলে, এসপি, ওটা তোর এক্স গার্লফ্রেন্ড ছিল তাই না? হ্যাঁ, 2 দিনের রিলেশন ছিল, পটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। আর শালি ধান্দাবাজ ছিল, একসাথে 4টে বয়ফ্রেন্ড জুটেছিল। চোরের মায়ের বড় গলা। আর তোর কয়টা ছিল সেটা বল। আমার বেশি না,
6 থেকে 7টা ছিল শুধু। আচ্ছা, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 0 আনা? রাত 11টার দিকে কনেকে একেবারে বিদায় জানিয়ে সব ক্লাসমেটদের থেকে বিদায় নিয়ে তারা বেরোবে। এমন সময় একজন ওয়েটার তাদের সামনে এসে বলল, সানা আর রেসিপি তাড়াতাড়ি, এই মুহূর্তে কিছু না ভেবে কোনো দিকে না তাকিয়ে জুস খেয়ে বেরিয়ে পড়ে। এমনিতেই তাদের দেরি হয়ে গিয়েছে, অথচ তারা লক্ষ্যই করলো না কেউ অদূরে দাঁড়িয়ে কালো মাস্কের আড়ালে নীল চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। মাস্টার, তার প্ল্যান সফল। এবার ফলাফলের পালা। ওয়েটারটা তার দিকে এগিয়ে আসে। মাস্টার তার হাতে একটা টাকার প্যাকেট ধরিয়ে বাঁকা হেসে চলে যায়। এসিপি আর সানা গাড়ির কাছে আসতেই দুজনের মাথা ঘুরে ওঠে। সানা ইতিমধ্যে চোখে ঝাপসা দেখতে পাচ্ছে। এসিপিরও কেমন জানি লাগছে। সে কিছুটা বুঝে ফেলে। এসিপি সানাকে বলে, কি রে, এমন হচ্ছে কেন? ওই জুসে কি কিছু ছিল নাকি? সানার অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এসব ছাড়, আগে বল তোর গাড়ি কয়টা? আমি 3টা দেখতে পাচ্ছি। তুই একবারও বলিসনি তুই 3টা গাড়ি কিনেছিস, আর আমার একটাও নাই। এসিপি পাত্তা দিল না তার কথা। সেও প্রায় মাতাল হয়ে গিয়েছে। সে খেকিয়ে উঠল সানার সাথে। তুই রাস্তায় গিয়ে দাঁড়া, যা, আমি গাড়ি নিয়ে আসছি। সানা আচ্ছা বলে হেলে দুলে চলে যায়। সে রাস্তার কাছে গিয়ে বলে, আরে ইয়ার, রাস্তা তো 5টা, কোনটায় দাঁড়াবো? এসিপি এদিকে গাড়ির ডিকি ধরে টানছে আর বলছে, 3টায় একসাথে দাঁড়াবি, না হলে আজকে আমি তোর কানের নিচে বাজাবো। সানা হাই হুতাশ করতে করতে রাস্তায় বসে পড়ে। ওই যাওরা আমার লাইফ শেষ করে দিয়েছে, ছাড়বো না ওকে আমি। ওর পেছনে আমি পাগলা কুত্তা লাগাবো, ভাদ্র মাসের পাগল ছেড়ে দেবো আমি। সানা এলোমেলো হাঁটতে হাঁটতে কারো গাড়ির সামনে গিয়ে ধাক্কা খায়। এসপির বাচ্চা, এখানে তোর গাড়ি, তুই ওখানে কি করছিস? তুই কি জানিস কচু, আমার গাড়ি একটাই। সানা এখন ওই গাড়ির দরজা ধরে টানছে। দূর থেকে মাস্ক পরা লোকটা নিজের কালো মার্সিডিজ থেকে বেরিয়ে তাদের দিকে আসবে তার আগেই কেউ সানার পেছনে এসে দাঁড়ায়। বাসটার আবারও নিজের গাড়িতে ফিরে যায়। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।